বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বিরাম নেই। এবার বরিশালে সংখ্যালঘুকে ধারালো অস্ত্রের কোপ। আর এদিকে বৃহস্পতিবার পদ্মাপাড়ে ধৃত ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মামলার শুনানি। তার আইনজীবী রবীন্দ্র ঘোষ অসুস্থ, কলকাতার এসএসকেএমে ভর্তি। অশান্ত বাংলাদেশ, আবারও আক্রান্ত সংখ্যালঘু। এবার সংখ্যালঘু বাসিন্দাকে ধারালো অস্ত্রের কোপ মারার অভিযোগ। গুরুতর জখম হয়ে হাসপাতালে বরিশালের বাসিন্দা বিনয় চন্দ্র। অভিযোগ, অগাস্টে বিনয়ের বাড়িতে লুটপাট চালায় কট্টরপন্থীরা। থানায় ডাকাতির অভিযোগ দায়ের করেন বিনয়। এই অভিযোগ প্রত্যাহারে বিনয়কে চাপ দিতে থাকে কট্টরপন্থীরা। রাজি না হওয়ায় এবার ধারালো অস্ত্রের কোপ। অগাস্টে দেশ ছাড়েন শেখ হাসিনা, তারপর থেকে অশান্ত বাংলাদেশ। ইউনূস জমানায় বারবার প্রশ্নের মুখে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা এবং মানবাধিকার। এরই মাঝে গত নভেম্বরে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার চিন্ময়ের জামিন মামলার শুনানি চট্টগ্রাম আদালতে। এদিকে চিন্ময়ের আইনজীবী রবীন্দ্র ঘোষ অসুস্থ। মঙ্গলবার তাকে কলকাতার এসএসকেএমে ভর্তি করা হয়। সপ্তাহ দুয়েক আগে চিকিৎসার কারণে তিনি ভারতে আসেন। মঙ্গলবার সন্ধে বুকে ব্যথা নিয়ে তাকে ভর্তি করা হয় এসএসকেএমে। চিন্ময়ের জন্য আইনজীবীদের বিকল্প প্যানেল ঠিক করেছে সনাতনী জাগরণ মঞ্চ। সেই প্যানেলে রয়েছেন 25 জন আইনজীবী। নভেম্বরে ইসকনের সন্ন্যাসী চিন্ময় দাসের গ্রেফতারির পর থেকে বাংলাদেশে হাওয়া আরও গরম হয়ে ওঠে। সংখ্যালঘুদের উপরে নির্যাতন বেড়ে যায়। চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীদের উপরেও হামলা চলে বলে অভিযোগ। আতঙ্কে তার আইনজীবীরা চট্টগ্রাম আদালতে হাজিরই হননি বলে দাবি। এতে 1 মাস পিছিয়ে যায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের শুনানি। ঠিক হয় 2রা জানুয়ারি শুনানি হবে। শুনানির দিন এগোনোর জন্য চট্টগ্রাম আদালতে আবেদন করেন তার আইনজীবী রবীন্দ্র ঘোষ। সেই আবেদন খারিজ হয়ে যায়। শুধু তাই নয়, সেদিন চট্টগ্রাম আদালতেই চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে আইনজীবীদের একাংশ মিছিল করে। চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীর উপর হামলাও হয় বলে অভিযোগ। আমি আক্রমণের শিকার হয়েছি ভিতরে, আমি ছিলেন, আমাকে একটা ঘুষি মেরেছে, এটা তো আক্রমণ। আচ্ছা, শুধু শারীরিকভাবে আক্রমণ নয়, শুধু আমাকে মৌখিকভাবেও আক্রমণ করেছে। দেখতে দেখতে নতুন বছর 2রা জানুয়ারি। বৃহস্পতিবার চট্টগ্রাম আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মামলার শুনানি। নিউজ 18 বাংলা। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন থামছে না। এবার চট্টগ্রামে আক্রান্ত সংখ্যালঘু এক যুবক। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করায় রোষের মুখে যুবককে বেধড়ক মারধর কট্টরপন্থীদের। সাদা কাপড়ে মুড়িয়ে তুলে নিয়ে যাওয়া হয় সেই যুবককে। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন থামছেই না। আর এবার চট্টগ্রামে আক্রান্ত সংখ্যালঘু এক যুবক। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করায় রোষের মুখে সেই যুবক। যুবককে বেধড়ক মারধর কট্টরপন্থীদের। সাদা কাপড়ে মুড়িয়ে তুলে নিয়ে যাওয়া হয় সেই যুবককে। বাংলাদেশের সংখ্যালঘুদের কি সরকারি চাকরিও করতে দেওয়া হবে না? ইউনূস সরকারের টার্গেট কি সংখ্যালঘু মুক্ত পুলিশ প্রশাসন তৈরি করা? এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু উঠছে, কারণ বাংলাদেশ সিভিল সার্ভিস পাশের পরেও ডিসেম্বরে যে নয়া গেজেট প্রকাশ করা হয়েছে তাতে অনেকেরই নাম বাদ। আগের গেজেটের নাম অথচ নতুন গেজেটে বাদ। আর বাদের তালিকায় 42% সংখ্যালঘু। আমি 16 সাল থেকে একটা স্বপ্ন লালন করে, সন্তানের মতো লালন করে এই পর্যন্ত আসছি। আমার এই বিসিএস এর জন্য আমার এত ত্যাগ, আমি এত কিছু পিছাইছি, এত কিছু ক্যান্সেল করছি, কিন্তু আজকে আমার এই কাঙ্ক্ষিত জবটা পেয়েও আমি জয়েন করতে পারতেছি না। অস্থির বাংলাদেশ। পদ্মাপাড়ের বিভিন্ন প্রান্তে বারবার সংখ্যালঘুদের উপর নির্যাতন, ধর্মীয় স্থানে হামলা, মূর্তি ভাঙচুর, মারধর, লুটপাট, ধর্ষণ। কোনো অভিযোগই বাদ নেই। এরই মাঝে এবার জোরালোভাবে প্রশ্ন উঠছে, বাংলাদেশের সংখ্যালঘুদের কি সরকারি চাকরিও করতে দেওয়া হবে না? প্রশাসনকে কি সংখ্যালঘু শূন্য করতে মরিয়া ইউনূস সরকার?
প্রশ্নটা উঠছে সেদেশেরই কিছু নাগরিকের সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে, যেমন কাঞ্জিলাল রায় জীবন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, গত 15 অক্টোবরে প্রকাশিত 43তম বিসিএস এর গেজেটে আমার নাম ছিল, আজ প্রকাশিত গেজেটে আমার নাম নেই। একবার গেজেটেড হয়ে আবার গেজেট থেকে বাদ পড়বো, এটা নতুন বাংলাদেশে আমি এইটুকু স্বচ্ছতা, এইটুকু জবাবদিহিতা আমি আশা করতেই পারি। বিসিএস অর্থাৎ বাংলাদেশ সিভিল সার্ভিস। বাংলাদেশ প্রশাসনের শীর্ষ স্তরে কাজ করতে হলে এই বিসিএস পাশ করতে হয়। গত 15 অক্টোবর 43তম বিসিএস এর ফলাফলের গেজেট প্রকাশিত হয়। 30 ডিসেম্বর নতুন করে গেজেট প্রকাশ পায়। এই নতুন গেজেটে 168 জনের নাম বাদ। এ নিয়ে বিতর্ক শুরু, কারণ অভিযোগ উঠছে বিসিএস এর ফলাফলের গেজেট থেকে বাদ পড়া 168 জনের মধ্যে 71 জনই সংখ্যালঘু, অর্থাৎ বাদ পড়ার তালিকায় 42% সংখ্যালঘু। এর মধ্যে অ্যাডমিনে বাদ গিয়েছে 35% সংখ্যালঘু, বিদেশ মন্ত্রক থেকে 67%, পুলিশে 12.5%, অডিটে 100%, ট্যাক্সে 71% এবং কাস্টমস থেকে বাদ গিয়েছে 33.33% সংখ্যালঘুর নাম। এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট করেছেন সংখ্যালঘু চাকরি প্রার্থীরা। এই প্রশ্ন উঠছে, বাংলাদেশের সংখ্যালঘুদের কি সরকারি চাকরিও করতে দেওয়া হবে না? প্রশাসনকে কি সংখ্যালঘু শূন্য করতে মরিয়া ইউনূস সরকার? নিউজ 18 বাংলা। রাজধানীর বিভিন্ন জায়গায় চলছে তল্লাশি আর ধরপাকড়। অভিযোগ যে বাংলায় কথা বললেই নাকি বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, আর এর জেরে দিল্লিতে বসবাসকারী অনেক বাঙালি আতঙ্কে রয়েছেন। এর মধ্যেই দিল্লি পুলিশে ফের সক্রিয় করা হচ্ছে বাংলাদেশ সেলকে। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে 2.5 দশক পরে আবার সক্রিয় এই সেল। 2 দশক পরে রাজধানীতে ফের সক্রিয় দিল্লি পুলিশের বাংলাদেশ সেল। 2000 সালের গোড়ার দিক রাজধানীতে বাংলাদেশি অনুপ্রবেশকারী খুঁজে বের করতে দিল্লি পুলিশ তৈরি করে বাংলাদেশ সেল। তৎকালীন পুলিশ কমিশনারের উদ্যোগে তৈরি হয় এই সেল। ধীরে ধীরে সেই সেল ইনঅ্যাক্টিভ হয়ে যায়। সেই বাংলাদেশ সেলকেই ফের সক্রিয় করা হচ্ছে। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে দিল্লি পুলিশের বাংলাদেশ সেল। দিল্লির সব পুলিশ জোনেই এই সেল থাকবে। 5 থেকে 10 সদস্যের সেল। সেলে অবশ্যই থাকবেন বাংলাভাষী পুলিশ কর্মী। সেলের দায়িত্বে ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার। বাংলাদেশিদের তথ্য নথি খতিয়ে দেখবে এই সেল। অগাস্ট থেকে উত্তাল বাংলাদেশ, তারপর থেকেই অনুপ্রবেশ বেড়েছে। এই পরিস্থিতিতে গত 10 ডিসেম্বর দিল্লি পুলিশকে চিঠি দেন উপরাজ্যপাল। বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা দিল্লিতে ঢুকেছেন কিনা খতিয়ে দেখে ব্যবস্থা নিতে বলেন। তারপর থেকে আসরে নামে দিল্লি পুলিশ। বিভিন্ন এলাকার বাসিন্দাদের নথি তারা খতিয়ে দেখছে, সন্দেহ হলে পাকড়াও করছে। ইতিমধ্যেই মেঘালয় হয়ে দিল্লিতে পৌঁছানো 25 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ধরেছে দিল্লি পুলিশ। তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াও শুরু হয়েছে। ऑनरेबल एलजी के दिशा निर्देश के बाद हम लोग ने जो ड्राइव चालू की है, जिसमें कि इलीगल इमिग्रेंट्स को हमने पहचानना और उनको डिपोर्ट करने का काम चालू किया है, उसमें हमको बड़ी अच्छी सफलता मिली है। गलत आदमी कोई हम डिपोर्ट कर रहे हैं या उसको हम आइडेंटिफाई कर रहे हैं और कोई हमारा जो भारतीय नागरिक है वो इसमें गलत तरीके से न फंस जाए, इसको भी इंश्योर करना हमारे लिए काफी चैलेंजिंग टास्क रहा है। দিল্লি পুলিশের এই তৎপরতায় অনেক বাঙালি আবার আতঙ্কে। নয়াদিল্লির বসন্তকুঞ্জ লাগোয়া বাঙালি বস্তি। এখানে মূলত পরিযায়ী শ্রমিকরা থাকেন। তাদের অনেকের অভিযোগ, বাংলায় কথা বললেই নাকি বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। প্রথম কথা হচ্ছে যে বাবা মার কাগজ দাও, প্রধানের কাগজ দাও, তোমরা এখানে না বাংলাদেশের। তো আমাদেরও তো ভয় আছে যে আমরা এখন খাবো না, রান্না করবো না, এদের পিছে কাগজপত্র নিয়ে ঘুরতে থাকবো। এবার রাজধানীতে সক্রিয় হচ্ছে দিল্লি পুলিশের বাংলাদেশ সেল। যেহেতু এই বাংলাদেশি সেলে এবার বাঙালি ভাষাভাষী বা বাংলা জানেন এমন পুলিশ অফিসারদেরকেই গুরুত্ব দেওয়া হবে, ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে হয়রানি কমতেও পারে এবং চিহ্নিত হতে পারেন অবৈধভাবে দিল্লিতে বসবাসকারী বাংলাদেশিরা। নয়াদিল্লি থেকে মৈত্রী ভট্টাচার্যর রিপোর্ট, নিউজ 18 বাংলা।